এরা কেউই জনগণের পক্ষে নয়, কেউই গণতন্ত্র রক্ষা করার পক্ষে নয়। এরা সবাই দলতন্ত্র সাধক। যোগ্য প্রার্থীরা নির্বাচিত হবে সঠিক পদ্ধতিতে, আছে সেই পদ্ধতি আমাদের পরিষ্কার। সেই পদ্ধতিতে যোগ্য প্রার্থীরা যোগ্য বলে নির্বাচিত হবে, স্কুলে স্কুলে শূন্য পদগুলো পূরণ হবে এবং স্কুলগুলো বেঁচে যাবে। তার বদলে যোগ্য অযোগ্য মিলিয়ে দিল কারা? তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার দায় এই অযোগ্য দুর্নীতির উপর ভরসা করা মানুষরা। ম্যাম, কার্যত আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই এসএসসি কাণ্ডে আবারও নয়া মোড়। আমরা যেমনটা দেখেছিলাম 11ই এপ্রিল ব্রাত্য বসুর সাথে চাকরিহারাদের বৈঠক। সেই বৈঠকে ব্রাত্য বসু একেবারে তাদের আশ্বাস দিয়েছিলেন যে 21 তারিখের মধ্যে আইন পরামর্শ নিয়ে তিনি একটি তালিকা প্রকাশ করবেন। ঠিক তার দুদিন পরেই আমরা দেখতে পেলাম এসএসসির পক্ষ থেকে ইমেল করা হয়েছে আনটেন্ডার ক্যান্ডিডেটদের তালিকা, এবং সেই তালিকা ক্রস চেকের জন্য দেওয়া হয়েছে শিক্ষা ভবনে। ঠিক বৈঠকের দুদিনের মধ্যে এই তালিকা, এদিকে এত বছর ধরে যে মামলা চলছে, বারংবার তারা বলেছে যে তালিকা নেই বা ওএমআর শিট নেই, মিরর কপি নেই, কিছু নেই। তাহলে দুদিনের মধ্যে তালিকা কি করে সম্ভব? সুপ্রিম কোর্টের ঠেলাটা খেয়েছে বলে এক কথায় যদি বলা যায়। সুপ্রিম কোর্ট যে এরকম একটি ঠেলা দেবে, হয়তো তার সম্পর্কে সে সম্পর্কে প্রস্তুত ছিল না, সে বিষয়ে ঠেলাটা এখন খেয়েছে এবং দেশে শোরগোল উঠেছে। অতএব যেন তেন প্রকারেণ বাঁচবার চেষ্টা করছে, ভেবেছিল যে লীলা খেলাটা শুরু করেছে, যোগ্য অযোগ্যের তালিকা মিলিয়ে দিয়ে এক ধরনের লীলা খেলা তারা খেলবে, রাজনীতির লীলা খেলা। সেই খেলাটায় সফল হতে পারল না। যখন যখন খেলাতে ঠেলা দিয়ে দিল সুপ্রিম কোর্ট, তখন তারা এইভাবে নানাভাবে বাঁচার অবলম্বন খুঁজছে এবং একবার এসএসসি দোষী হচ্ছে, একবার শিক্ষামন্ত্রী তাকে বাঁচানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, আমার নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমার কাছে শাসক দলনেত্রী, তিনি ঠেলে দিচ্ছেন ব্যাপারটা শিক্ষামন্ত্রীর দিকে। শিক্ষামন্ত্রী এসএসসিকে বাঁচাবার চেষ্টা করছে। এই ধরনের খেলা চলছে মানুষের জীবিকা নিয়ে। যোগ্য অযোগ্য, আমার যদি মন্তব্য শুনতে চাও যে আপনি কি মনে করেন কি করা উচিত, আমার তো মনে হয় বিচার ব্যবস্থার কাছেই যখন শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা গেছে, তখন বিচার ব্যবস্থায় আমরা জানি যে কোনো ব্যাপারে অপরাধ কাণ্ডে অপরাধীকে তারা সাব্যস্ত করে দেন। গোয়েন্দা সংস্থা আছে, কে অপরাধী তাকে ধরে বিচার করা হয় এবং অপরাধী গণ্য হলে শাস্তির ব্যবস্থা থাকে। আমি একজন প্রবীণ নাগরিক, শিক্ষা জগতেরই প্রবীণ নাগরিক। আমার যেটা মনে হচ্ছে, এই যোগ্য অযোগ্য, অযোগ্যরা রীতিমতো, অযোগ্যরা এখন অসুবিধার মধ্যে পড়েছে। তারা টাকা পয়সা দিয়ে দুর্নীতি করেছে যারা, তারা পার পেয়ে যাচ্ছে। আর এরা দুর্নীতির সাহায্য নিয়েছে, অর্থাৎ দুর্নীতিকর করেছে যারা, তারা টাকা পয়সা নিয়েছে। আর অযোগ্য বলে আজকে যারা গণ্য হচ্ছে তালিকায়, তারা টাকা পয়সা দিয়ে দুর্নীতিবাজদের কাছ থেকে চাকরি কিনে নিয়েছে। এখন তাহলে এবং দুর্নীতি করেছে যারা, তারা প্রশ্রয় পেয়েছে শাসক দলের কাছ থেকে। শাসক দল বলবো না, শাসক দলনেত্রীর কাছ থেকে। নেতৃভিন্ন এদের কারোরই কোনো ভূমিকা নেই এই রাজ্যে। সেটা এই রাজ্যের খুব দুর্দশা বলে আমি মনে করি। একজন ব্যক্তি সব করে দিচ্ছেন, সবাই তার নিয়ন্ত্রণাধীন। এটা আমি কোনো মনে করতে পারে কেউ যে আমি রাজনৈতিক কোনো ধ্যান ধারণা বশত বলছি না। রাজনীতি আমার কাছে সুস্থ রাজনীতি হওয়া দরকার, মানে সুস্থ রাজনীতির আমি সমর্থক, যে রাজনীতি মানুষের ভালো করার জন্য সমস্ত ব্যবস্থাপনা তৈরি করে। নীতি, যে নীতি, তার নাম রাজনীতি। কিন্তু আজকে রাজনীতি কাদা, জল, নোংরা ইত্যাদিতে মাখামাখি হয়ে ধ্বংস হয়ে গেছে। সেই রাজনীতির খেলা যিনি করছেন তিনি একজনই, তার হাতে বাকিরা খেলছে। তার দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে খেলছে। এক্ষেত্রেও খেলাটি তিনিই মূল খেলেছিলেন। এখন এবারে সামাল দিতে না পেরে খেলা খেয়েছেন বলে লাগিয়ে দিয়েছেন বিভিন্ন ওনার অনুবর্তী যারা, অন্ধ অনুবর্তী যারা, তাদেরকে লাগিয়ে দিয়েছেন। আমাদের দুঃখের বিষয় কি, স্কুল সার্ভিস কমিশন, যেটাকে ছোট করে এসএসসি বলে, সেই স্কুল সার্ভিস কমিশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এক্ষেত্রে চিরকালই আছে, এখনো থাকার কথা। সেইটা একেবারে ওলট পালট করে দেওয়া হয়েছে।
স্কুল সার্ভিস কমিশন স্থাণুর মতন, কমিশনটা স্থাণুমূর্তি বা স্থির মূর্তি যেমন হয় তেমনই, আর তার চালকও একজন একেবারে আজ্ঞাবাহক দলদাস বা শাসক দলনেত্রীর দাস, আর শিক্ষামন্ত্রী তাকে রক্ষা করেন। যদি তাকে কোনো কথা দেখেছো কখনো কথা বলছেন কোনো সম্মেলনে, এসএসসির যিনি চেয়ারপারসন তিনি কথা বলছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন, তার তো একটা ভূমিকা আছে। ভূমিকা মানে কি, রীতিমতো অটোনমাস বডি, স্বশাসিত একটা সংস্থা, তাকে কখনো কথা বলতে দেখা গেছে? এখন তুমি বললে যে তারা নাকি এইরকম করছে, ওয়েমার টোয়েমার নিয়ে নানা রকম পলিসি এখন তৈরি করছে, একটু উদ্যোগী হয়েছে, ভয়ে উদ্যোগী হয়েছে, বাঁচাতে পারছে না। যিনি আশ্বাস দিয়েছিলেন, আশ্বস্ত করেছিলেন, তারও হাতে বাঁচবার পথ নেই বলে উদ্যোগী হয়েছে বলে আমার মনে হচ্ছে। আমার মতটা আমি জানাচ্ছি, সেটা কারো ভালো লাগতে পারে, না লাগতে পারে, কেউ মনে করতে পারেন আমি হয়তো ওনার প্রবল বিরোধী, কারণ প্রসঙ্গত একটা কথা বলে নিই, এই শাসক দলনেত্রী প্রবল বিরোধী একটুও না, অন্যায় ঘটে যাচ্ছে তারই হাত দিয়ে, সে কারণেই বলছি গণতন্ত্রে জনস্বার্থটা দেখাই তাদের কাজ। গণতান্ত্রিক রাজ্যে তিনি রয়েছেন, সেই রাজ্যের নেত্রী হিসেবে জনগণের স্বার্থ দেখাই তার প্রধান কাজ। উল্টে তিনি জনগণের পুরো শিক্ষা ব্যবস্থাকে একেবারে মরুদ্যানে পরিণত করে দিয়েছেন। শিক্ষা ব্যবস্থায় স্কুলগুলোতে আর কোনো শিক্ষা নেই, অন্যান্য ব্যবস্থা সবই নষ্ট হচ্ছে এক এক করে, আমরা দেখতে পেয়েছি স্বাস্থ্যক্ষেত্রে নষ্ট করেছেন, আবার এখন মুসলিমদের ক্ষেত্রে ওই ওয়াকফ বোর্ড কমিশন নিয়ে সব চলছে ষড়যন্ত্র, শাসক দল, কেন্দ্রীয় শাসক দল, রাজ্য শাসক দল নিশ্চয়ই হাত মেলামেলি করেছে। তো এরা কেউই জনগণের পক্ষে নয়, কেউই গণতন্ত্র রক্ষা করার পক্ষে নয়, এরা সবাই দলতন্ত্র সাধক, নিজের নিজের দল বাঁচাতে চাইছে। এবং আমাদের দেশে যে প্রবল ক্ষমতা বলে জনসম্পদ লুটপাট করে নিয়ে নিজেদের ভোগের কাজে লাগানো যায়, কর্পোরেটের হাত ধরা যায়, বিদেশে শাসকদের সঙ্গে দহরম মহরম করা যায়, নিজের দেশকে শেষ করে দিয়ে সেই সব কাজে লিপ্ত। তো আমার যেটা মনে হয় বিচার ব্যবস্থার হাতেই যদি আজকে চলে গেল, সমস্ত নিরসন করার কথা ছিল সমস্যা স্কুল সার্ভিস কমিশনের, যোগ্য প্রার্থীরা নির্বাচিত হবে সঠিক পদ্ধতিতে, আছে সেই পদ্ধতি আমাদের পরিষ্কার, সেই পদ্ধতিতে যোগ্য প্রার্থীরা যোগ্য বলে নির্বাচিত হবে, স্কুলে স্কুলে শূন্য পদগুলো পূরণ হবে এবং স্কুলগুলো বেঁচে যাবে। তার বদলে যোগ্য অযোগ্য মিলিয়ে দিল কারা? আমার একটা কথা মনে হয়, ঠাট্টা করে বলি না, সিরিয়াসলি বলি, ভূতে মিলিয়ে দিল। আজকে কারা মিলিয়ে দিল সেই প্রশ্নটা প্রবল হয়ে উঠলো না কেন? বিচার ব্যবস্থা থেকেও কেন এটা উঠলো না যে কারা যোগ্য অযোগ্য মিলিয়ে তালিকা তৈরি করেছে তারাই প্রকৃত অপরাধী? অপরাধ করলো কারা, শাস্তি পেল কারা? যারা দুর্নীতি করে অযোগ্য হয়েও চাকরি পেয়েছে তারা শাস্তি পেয়েছে, তাদের ডবল শাস্তি, তাদের চাকরি গেল, তাদের বেতন ফিরিয়ে দিতে হবে, এবং তারা দুর্নীতিবাজদের যে টাকা দিয়েছিল সেই টাকাও তাদেরকে শোধ করতে হবে, টাকাও তাদের কাছ থেকে তারা যে নিয়েছিল সেক্ষেত্রেও তাদের বিপন্নতা তৈরি হলো। আর আরো বেশি ক্ষতি হলো যারা দুর্নীতি না করে যোগ্য হয়ে চাকরি পেয়েছিল, তারা হয়তো এইরকম একটা অন্যায় করেছে বলে আমার বিশ্বাস যে যারা অযোগ্য হয়েও দুর্নীতির সাহায্য নিয়ে চাকরি পেল, তারা জেনে শুনেও তাদের সম্পর্কে রাকারেনি, কিছু বলেনি। আমাদেরটা তো হয়ে যাক, ওদেরটা যা হয় হোক, ওদেরটা করছি করুক, আমাদের কি দরকার? এইটা কিন্তু তারা তাদের কি বলবো, এক ধরনের মানবিক আদর্শ যেটা থাকা উচিত, অন্তত শিক্ষক পদপ্রার্থী শিক্ষক হিসেবে তারা কাজ করতে যাচ্ছেন, তারা কিন্তু সেদিকে তাকাননি। তবুও বলবো তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার দায় এই অযোগ্য দুর্নীতির উপর ভরসা করা মানুষরা, এবং তাদের নিজেদেরও কিছুটা দায় আছে। কিন্তু সব থেকে বেশি অপরাধী যিনি, আজকে আমি তোমার সমাজ মাধ্যমিক কথা বলতে বাধ্য হচ্ছি, সব থেকে বেশি অপরাধী তিনি, যিনি এই যোগ্য অযোগ্য তালিকা মিলিয়ে দিয়ে তালিকাটা বাতিল হবে এটার জন্য অপেক্ষা করছিলেন, এবং এই টাকাগুলো বেতনগুলো তার
তহবিলে জমা হবে, বেতনগুলো আর দিতে হবে না শিক্ষকদের, এটা তহবিলে জমা হবে, নিজেরা লণ্ডভণ্ড করবেন, লুটপাট করে ভাগাভাগি করে নেবেন এবং কর্পোরেটের সঙ্গে হাত মেলামেলি হবে। আপনার মতে সেই তিনিটা কে? তিনি বা তারা, তিনি একেবারে একলা সেই করতে তিনি পারেন, বা তারা কারা হতে পারে? শাসক দলনেত্রী, আর তো কোনো প্রশ্নই নেই। এটা কোনো প্রশ্ন নতুন করে করার কোনো কারণ নেই, উত্তরও খোঁজার কোনো কারণ নেই। একজনই করেছেন এবং তিনি তার আজ্ঞাবহ হয়েছে বাকিরা, যাদের কথা আমি একটু আগে বলছিলাম। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন, আমি ব্যক্তিগতভাবে চিনি, মানুষটা খারাপ ছিলেন না, কিন্তু পদলোভী, পদলেহনকারী। এই শিক্ষামন্ত্রী যিনি এখন আছেন, তিনিই ওকে ওই পদটা দিয়েছেন। সাধারণ একটা কলেজের কমার্সের প্রফেসর ছিলেন, তাকে এই পদটা দিয়েছে। পদের যোগ্য তিনি নন, আজ্ঞাবহ, পদলেহনকারী। এবং শিক্ষামন্ত্রী যিনি, তিনি আবার আরেকজন তার উপরের পদলেহনকারী। সেই ব্যক্তিটির সেই কাজ পরিষ্কার। কাজ বলতে হাতে হাতে যদি নিজে না করেও থাকেন, একটা কথা তো সবাই আমার সঙ্গে নিশ্চয়ই সহমত হবেন এ ব্যাপারে, এরকম একটা ঘটনা ঘটে গেল, যার নির্দেশ ছাড়া গাছের পাতা নড়ে না এই রাজ্যে। সব ব্যাপারে তিনি বলেন আমি সব ঠিক করে দেব, অন্যায় ঘটে গেলে, দারুণ অন্যায় ঘটে গেলেও বলেন সব ঠিক করে দেব, আমি থাকতে এরকম ঘটবে না, এই ধরনের যার মনোভাব। বুঝতে কি কোনো অসুবিধা হয় যে যোগ্য অযোগ্যের তালিকা উনি থাকতে কারা মিলিয়ে দিল? কোনো অসুবিধা হয় না। অতএব তাকে যদি অন্যরা মিলিয়েও দেয়, তার দায় কিন্তু তাকে নিতে হবে। কিভাবে তারা মেলাতে পারলো? যেরকম হাসপাতালের ক্ষেত্রে এই যে চিকিৎসক হত্যাকাণ্ড হয়ে গেল, কে হত্যা করেছে বলে দিলেই তার দায় মিটে যায় না। তার আমলে তারই অধীনস্থ কর্মচারী কিভাবে এই কাণ্ডটা করতে পারলো, তার দায় তার। অতএব আমি একটা কথাই বলবো, আমার মনে হয় বিচার ব্যবস্থার সমালোচনা করার নাকি কোনো অধিকার নেই, বলা হয় এই ধরনের কথা, আবার অবমাননার ব্যাপারও আছে। কিন্তু অন্যদিকে তো অভিষেক ব্যানার্জি বলেছেন যে কোনো রায় পছন্দ না হলে সংবিধানে আছে যে আমরা তার সমালোচনা করতে পারি। অভিষেক ব্যানার্জির কথাকে আমি কোনো গুরুত্ব দিই না, তার কথা শুনতে যাব কেন? কিন্তু গণতন্ত্রে আমি প্রশ্ন তুলতে পারি, প্রশ্ন তোলার অধিকার আমি বা আমার তোমার সকলের আছে। যদি গণতন্ত্র এমনভাবে কারোর হাতে পড়ে যাতে জনগণেরই সর্বনাশ হয়, তাহলে সে বিষয়ে প্রশ্ন তোলার অধিকার সকলের আছে। তো আমি সেই প্রশ্নটাই তুলছি, কেন এই তালিকাটা বাতিল করা হলো? ঠিক আছে, বাতিল করা হলো, তার দ্বারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা একটু দেখার প্রয়োজন ছিল। আরেকটি কথা, এই তালিকাটা কারা মিলিয়ে দিল, কিভাবে মিলিয়ে দিল, কোন পদ্ধতিতে মিলিয়ে দিল, তারা কেন অপরাধী গণ্য হলো না? বিচার ব্যবস্থা তো অপরাধী সাব্যস্ত করার জন্যই বিচার ব্যবস্থা, অপরাধী গণ্য হলে অপরাধীর শাস্তি দেওয়ার জন্যই বিচার ব্যবস্থা আমাদের দেশে। আমি সেই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। যোগ্য অযোগ্যের তালিকা বাতিল হলো মিলিয়ে দেওয়ার কারণে। এই মিলিয়ে দেওয়ার কাজটি কি আপনা আপনি হয়ে গেল, ভূতে করে দিল? কারা করলো? কেন অনুসন্ধান করা হবে না? কেন অনুসন্ধান করে সেই অপরাধী, অভিযুক্ত যদি কেউ বেরোয়, তাহলে সে অপরাধী কিনা সেটা সেটা সাব্যস্ত করার কাজ বিচার ব্যবস্থার নয়? তো বিচার ব্যবস্থা থেকে আমার মনে হয় সেখানে কোথাও একটা ঘাটতি ঘটে গেছে। পুরো তালিকাটা বাতিল করার কারণে যারা, এমনটি নয় যে তারা কোনো কিছুই করেনি অথচ শাস্তি পেয়ে গেল, যোগ্যরা শাস্তি পেল, অযোগ্যরা শাস্তি পেল, এই মতে আমি বিশ্বাসী নয়। যোগ্যদেরও ভূমিকা ছিল, এটা রদ করা যেত। অযোগ্যদের তো ছিলই, তারা দুর্নীতির সাহায্য নিয়েছে, কিন্তু এবারে দুর্নীতি করার সুবিধাটা দিয়েছে কারা? যোগ্যরা কাদের বিরুদ্ধে কারা আছেন বা কে আছেন বলে আঙুল তুলতে পারেনি, বলতে পারেনি যে আমাদের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে অযোগ্যদের। তারা জানেন না, তাদের অজান্তে ঘটেছে, এটি বিশ্বাসযোগ্য ব্যাপার নয়। অতএব প্রকৃত অপরাধী কে, কার অজান্তে অথবা কার প্রত্যক্ষ ভূমিকার গ্রহণের ফলে এটি ঘটেছে, সে ব্যাপারে গোয়েন্দা সংস্থা নিযুক্ত হওয়া উচিত বলে আমার মনে হয়, এবং বিচার ব্যবস্থা থেকে অপরাধীকে, অভিযুক্ত যিনি হবেন, অভিযুক্তকে অপরাধী বলে যাতে গণ্য হতে পারে সেরকম বিচার ব্যবস্থার
ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। তিনি বা তারা শাস্তি পাওয়ার যোগ্য। একেবারে একলা একজন করতে পারেন না, কিন্তু নিয়ন্ত্রক একজনই হয়, সেরকমই কেউ আছেন বলে আমি মনে করি।